প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের সামনে নিয়ে আসছি তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট অষ্টম শ্রেণীর গণিত অংশের সমাধান। তো গণিত অংশের ভিতরে আমাদের প্রথম যে সৃজনশীলটা ছিল সেটা হলো এভাবে ছিল, সরল মুনাফা। সরল মুনাফা সম্পর্কিত কি এখানে লেখা ছিল যে সঞ্চয় স্কিমের মূলধন মানে হচ্ছে মূলধন সমান আমরা জানি পি। তো মূলধন বা আসল, প্রিন্সিপাল যেটাকে বলা হয়, তো আসল ছিল কত টাকা, এই অংশটা, এই ফিগারটা ছিল। এবং স্কিমের পূর্ণ হওয়ার সময়কাল মানে সময়টা ছিল কত, 3 বছর। আর মুনাফার হার ছিল কত, 9%। আমার এই তিনটা বিষয় খেয়াল করব। আসল কত আমার, এই টাকাটা 15,000 টাকা, এবং সময় 3 বছর, মুনাফার হার কত, 9%। এখন আমার এই তিনটা অংশ দিয়ে আমার ম্যাথগুলো সমাধান করতে হবে। তো আমার প্রথম অংশ জানতে চেয়েছে তারা যে সঞ্চয় স্কিমের নির্দিষ্ট সময়কালে 3 বছরের পর মুনাফা সমান আয়, মানে মুনাফাটা জানতে চেয়েছে। কি জানতে চেয়েছে তারা, মুনাফা। এখন আমরা জানি সহজ বিষয় যে মুনাফার সূত্রটা কি। তো মুনাফার জানি আমরা মুনাফা আয় সমান, মুনাফাকে আমরা ইন্টারেস্ট বলি, সে কারণে আমরা আয় দ্বারা এটাকে প্রকাশ করি। তো মুনাফা সমান পি প্লাস পি ইন্টু আর প্লাস এন। তো আমরা এটা করার ক্ষেত্রে আমাদের শুরুতে যে কাজটা করে নিতে হবে, লিখতে হবে যে দেয়া আছে পি এর মান কত, পি এর মান হলো এই টাকাটা, এবং সময় কত আমার 3 বছর, মুনাফার হার কত 9%। এই 9%কে আমাদের ভগ্নাংশে প্রকাশ করে নিতে হবে। পার্সেন্টেজকে তো আমি সরাসরি বসাতে পারবো না, সেহেতু আমার পার্সেন্টেজকে আমার সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশে নিয়ে করতে হবে। তো এটাকে আমি পার্সেন্টেজকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে আসে 9/100। তার মানে হচ্ছে, আরেকটা কথা বলে নিই, শতকরা হলো এমন একটি ভগ্নাংশ যার হর প্রতি ক্ষেত্রে কত থাকে, 100 থাকে। সেই অনুযায়ী আমি এই হর কত লিখতাম, 100 লিখলাম, আর উপরে কত থাকবে, 9। এর মানে হচ্ছে শতকরা মানে হচ্ছে প্রতি শতে, মানে এটা যারা বোঝাচ্ছে প্রতি 100 টাকায় 9 টাকা মুনাফা দিতে হবে। আমাকে জানতে চেয়েছে কি, মুনাফা কত টাকা হবে, সহজ সিস্টেম। তো মুনাফা সমান আমরা কি জানি, আই সমান পি আর এন। তো পি এর মান কত হবে, পি এর মান আমি এখানে লিখে রাখছি 15,000 টাকা, সময় কত 3, আর মুনাফার হার কত 9। এই 9কে আমরা প্রথমে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলাম, এরপরে দশমিক ভগ্নাংশে প্রকাশ করে বসাই দিলাম। এখন এই 3টাকে গুণ করলে কত আসে, 4,050 টাকা। তার মানে হচ্ছে এই ম্যাথের আনসার কত, 4,050 টাকা। তো এই সৃজনশীলে আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো দেখি আমরা সেটা কি বলছে। সেটা বলছে দেখেন, 2 নং ধাপে নির্দিষ্ট সময় মুনাফার হার, এটার ভিতরে জানতে চেয়েছে মুনাফা এবং আসল, যেটাকে আমরা বলি টোটাল অ্যামাউন্ট। টোটাল কি অ্যামাউন্ট, যেটাকে এ দ্বারা প্রকাশ করা হয়। এটা মানে হচ্ছে আসল এবং মুনাফা দুইটা একসাথে কত টাকা আসবে। তা আমরা জানি মূলধন সমান 15,000 টাকা, আর কহতে প্রাপ্ত কত আমরা পেয়েছি, আসল পেয়েছি কত, মুনাফা পেয়েছি 4,050 টাকা। তার মানে এই দুইটা কী করতে হবে, যোগ করতে হবে। যোগ করলে আমরা কী পাই, মুনাফা আসল সমান আসল প্লাস মুনাফা। তো দুইটাকে আমরা একসাথে প্রকাশ করি এ দ্বারা, মানে টোটাল অ্যামাউন্ট। তো পি প্লাস আই, পি এর মান কত 15,000, আই এর মান কত 4,050। তো ফাইনালি দুইটা যোগ করলে আমরা কত পাচ্ছি, এই 19,050 টাকা। 19,000 কত টাকা পাচ্ছি, মুনাফা আসল সমান কত টাকা আসবে, 19,050 টাকা। আর এখানে আমি ভ্যালুগুলো আপনাদের লিখে দিয়েছি যে মূলধন সমান 15,000, আসল হার সমান 9%, আর মুনাফার সময় সমান 3 বছর। এটা হলো আমার প্রথম সৃজনশীলটা। এরপর দ্বিতীয় সৃজনশীল যেটা আছে সেটা হলো চক্রবৃদ্ধি। এই অংশে বলছে আমার চক্রবৃদ্ধি নিয়ে আলোচনা করতে। তো ভ্যালুগুলো ঠিক আছে, মূলধন কত 15,000, তারপর সময় 3 বছর, সময় কত 3 বছর, সময় হলো 3 বছর, মুনাফার হার কত 9%, এখন বলছে আমার প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র সহ উল্লেখ করো। এখন আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনের যে সূত্রটা, সেটা হলো এই সূত্রটা আমরা ব্যবহার করে থাকি, পি ইন্টু 1 প্লাস আর হোল ডিভাইডেড এন। তাছাড়া আরও একটি সূত্র আছে, আমরা এটা দিয়ে করে থাকি সাধারণত। এখন দেখেন এটা করতে হলে আমার আগে কী কাজ করতে হবে, এই ভ্যালুগুলো উল্লেখ করতে হবে। যেমন মূলধন কত, তা আমার মূলধন পি সমান 15,000 টাকা, সময় 3 বছর, মুনাফার হার, এটাকে আমরা সাধারণ দশমিক ভগ্নাংশ পর্যন্ত প্রকাশ করে নিলাম, মানে সুবিধার্থে, ক্যালকুলেশনের সুবিধার্থে। আর এটাকে আমরা চক্রবৃদ্ধি মূলধনকে সি দ্বারা ডিনোট করি। এটার মানে হচ্ছে কম্পাউন্ড প্রফিট চক্রবৃদ্ধি মূলধন। এখন দেখেন এটাকে পি দ্বারা আমরা আসলটা বুঝি, আসল কত 15,000, আর এই সূত্রের 1, আর মানে মুনাফার হার কত পার্সেন্ট, এই 0.09%। আর এখানে এই এন দ্বারা বোঝাচ্ছে সময়টা। তো আমার সময় কত বছর ছিল, এখানে সময় বলছে আমার 1 বছর, প্রথম বছর আনতে যেহেতু বলছে 1 বছর, এখানে আমার কি হয়েছে 1 হয়েছে। এখন দেখেন এটাকে আর এটাকে যোগ করলে কত আসছে, 1 যোগ 0.09,
তো যোগ করলে এটাই আসবে। তো এই দুইটাকে আমরা যদি গুণ করি, গুণফল কত আসবে? 16,350 টাকা। তার মানে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত? 16,350 টাকা। তো এটা হলো আমার কয়ের আনসার। এখন আমরা দেখুন ক্ষয়ের আনসারটা। ক্ষয়ের আনসারটা আমরা দেখি, এখানে বলছে শুধু এতটুকু চেঞ্জ, তৃতীয় বছরান্তে। কোন বছরান্তে? তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত হবে? কোনো আগেরটার মতন সেম প্রসেস আমার বারবার লিখতে হবে না, মূলধন মূলধন এত এত বারবার না লিখে আমি সহজ কথা আমি লিখে দিলাম এখানে এই সূত্রটা উঠিয়ে, তারপরে প্রিন্সিপাল মানে আসল টাকা এবং আমার এখানে মুনাফার হার, এই পার্সেন্টেজকে আমি একবার ভাঙিয়ে নিয়েছি। এখন দেখেন সময়, এখানে দ্বিতীয় বছরান্তে যেহেতু বলছে, এখানে 2 বছর, এখানে মান হবে কি? এন এর মান হবে 2। এরপর আমি এই মানটা এখানে বসালাম। এই দুইটা যোগ করলে কত আসে? 1.09। আর এটার স্কোয়ার মানে হচ্ছে এটা 2 বার গুণ, এই যে 1.09 গুণ 1.09, এটাকে গুণ করলে কত আসে? গুণ করলে আসে 1.1881। দেখুন এইটা এবং এইটা গুণ করলে কত আসে? 17,821.5 টাকা। এটা হলো আমার ক্ষয়ের আনসার। ঘয়ের আনসার দেখি আমরা এখন। তো ঘয়ের ভিতরে বলা আছে তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সহ উল্লেখ কর। তৃতীয় বছর, তো তৃতীয় বছরান্তে দেখেন, তার মানে এখানে সব ঠিক থাকবে, শুধু এন এর মানটা কত হবে? 3 হবে। তো যদি এন এর মানটা 3 হয়, তার মানে হচ্ছে এই দুইটাকে আমরা যদি 1.1 যোগ 0.0 এইটাকে যোগ করে এই সেম জিনিসটাকে 3 বার গুণ করতে হবে, সেম জিনিসটাকে 3 বার গুণ করতে হবে। যেরকম 1.09 1.09 1.09 এভাবে করতে পারেন, বা সায়েন্টিফিক ক্যালকুলেটারে এর চেয়ে সহজভাবেও এই ম্যাথগুলোর রেজাল্টটা বের করে যায়, এই হিসাবটা ক্যালকুলেশনটা বের করা যায়। তো এটা হিসাব কাউন্ট করলে আমার কত আসছে? এই অংশটা আসছে 1.295029। তো এইটা এবং এটা গুণ করলে কত আসছে? এই বড় একটা যে 19,425.435 টাকা। মানে হচ্ছে তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হয় কত? এত টাকা। মানে হচ্ছে প্রতি বছরই তার আসল টাকা কী হয়ে যায়? বেড়ে যাচ্ছে। এখন দেখবো আমরা ঘ নাম্বারটা। তার মানে ঘ নাম্বারটার ভিতরে কী বলছে? যে নির্দিষ্ট সময়কাল পর 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত হবে? আমাকে বলছে চক্রবৃদ্ধি মুনাফাটা। আগে কিন্তু আমরা মূলধনটা বের করছি, এখন আমার জানতে চাইছে শুধু মুনাফাটা, ইন্টারেস্টটা জানতে চাই যে 3 বছর পরে কত টাকা মুনাফা হবে, কত টাকা কী হবে? মুনাফা হবে। শুধু মুনাফাটা জানতে চাইছে। সেক্ষেত্রে আমরা কী লিখব? ঘ হতে প্রাপ্ত 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন আমার কত বের হয়েছে? 3 বছর শেষে বের হয়েছে এই টাকাটা, যে এটা কিন্তু দশমিক না, আর কেউ দশমিক মনে করেন না, 9,425.4335 টাকা। এটা হলো আমার 3 বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন। আর টোটাল মূলধন আমার শুরুতে যে মূলধনটা ছিল এটা, কিন্তু সুদে চক্রবৃদ্ধি আসল হইতে হইতে মূলধন হইতে হইতে এই পর্যায়ে গিয়ে পৌঁছাইছে। তার মানে আমার চক্রবৃদ্ধি মূলধন থেকে আসলটা যদি বাদ দিই, কম্পাউন্ড প্রফিট থেকে শুধু প্রিন্সিপালটা বাদ দিলে যে বিয়োগফলটা হবে সেটা হবে কি? 3 বছর শেষে টোটাল মুনাফাটা হয়েছে কত? এত টাকা। কত টাকা হয়েছে? 4,425.435 টাকা। পরবর্তী ম্যাথটা দেখি আমরা। এটার ভিতরে আমাকে বলছে দেখেন, নির্দিষ্ট সময়কাল 3 বছর পর সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য। 3 বছর পরে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্যটা বের করতে বলছে, সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা। তো আমরা জানি গ হতে প্রাপ্ত আমরা চক্রবৃদ্ধি মুনাফা কত পেয়েছি? এই টাকাটা পেয়েছি 4,425, এই টাকাটা পেয়েছি। আর প্রথম যে আমরা ম্যাথ সমাধান করছিলাম সরল মুনাফা, সেখানে আমরা পেয়েছি সরল মুনাফা কত আসছে? এই যে 4,050 টাকা। 4,000 কত? 50 টাকা। এখন এইটা থেকে এটা বিয়োগ করলে যে বিয়োগফলটা আসবে সেটাই হবে আমার কি? সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে কি পার্থক্য। আমি এই সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফার পার্থক্য, চক্রবৃদ্ধি মুনাফা বিয়োগ সরল মুনাফা বিয়োগ করলে কত আসছে আমার? 375 টাকা দশমিক 43, 375.43 টাকা, 43 টাকা। তার মানে হচ্ছে আমি যখন চক্রবৃদ্ধি হারে মুনাফা নিলাম তখন সরল মুনাফার চেয়ে এত টাকা কি বেশি পেলাম। এখন এখানে আমার আরেকটু বলছে যে এই যে সে স্কিম সুদটা নিচ্ছে সেক্ষেত্রে সে কোনটার জন্য বেশি সুবিধাজনক হইতো? সমিতির জন্য। এখন দেখেন চক্রবৃদ্ধি নিলে সে কিন্তু এত টাকা বেশি পাচ্ছে, তার মানে হচ্ছে তার চক্রবৃদ্ধি সিস্টেমে নেওয়াটাই তার জন্য কি বেশি সুবিধাজনক। এই কারণে আমরা ফাইনাল লিখে দিচ্ছি, উপরের অংশে বিশ্লেষণ করে দেখা গেল যে সরল মুনাফার চেয়ে চক্রবৃদ্ধি মুনাফায় বেশি পেল কত টাকা? এই টাকাটা বেশি পেল। তাই সমিতির সঞ্চয় স্কিমের জন্য চক্রবৃদ্ধি মুনাফায় বেশি সুবিধাজনক, মানে সমিতির সঞ্চয় স্কিমের জন্য তার চক্রবৃদ্ধিটাই বেশি সুবিধাজনক, কারণ এইটাই সুদের সংখ্যা, মানে টাকাটা বেশি আসছে, সুদের পরিমাণটা।
তো এটা গেল আমার সৃজনশীল অংশের আলোচনা। এখন আমরা 7টা সংক্ষিপ্ত প্রশ্ন আছে, 7টা সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব, সমাধানটা আপনাদের দেখাবো। এখন দেখেন 7টা সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে প্রথম প্রশ্নের ভিতরে কী বলা আছে যে একটা প্যাটার্ন 6, 11, 16, 21 প্যাটার্নটির বীজগাণিতিক রাশি নির্ণয় করো। বলছে এই প্যাটার্নটার একটা বীজগণিত রাশি নির্ণয় করব, রাশিটা দিয়ে যে কোনো, এটারা বোঝাচ্ছে এই রাশি দিয়ে যে কোনো ধরনের আমরা পদ নির্ণয় করতে পারবো। এখন এটা সহজ বিষয়। আমরা প্রথম কাজ কি আমরা একটু দেখব এটা বের করে যে এটার ব্যবধানটা কত। এখন প্রতিটার ব্যবধান কত, 5 করে 5 করে ব্যবধান। এখন দেখি আমরা প্রতিটা পদ পাওয়ার জন্য আমরা কোন পদ্ধতিটা অবলম্বন করতে পারি, কীভাবে এক একটা পদ পেতে পারি। তো সেক্ষেত্রে আমরা লিখলাম প্রথম পদ কত, 6। তো প্রথম পদ 6, এটাকে আমরা 6কে কীভাবে নিতে পারি বা কীভাবে পেতে পারি, সেক্ষেত্রে আমরা 5 একটা সংখ্যা ফিক্সড ধরলাম, 5 গুণ 1 যোগ 1। এখন বললেন তো এই একটা কিসের, এই একটা হলো প্রথম পদের কারণে এই একটা আমি 1 ধরেছি, প্রথম পদ এই কারণে এটা 1 ধরলাম। তো 5 গুণ 1 কত আসে, 5, 5 আর 1 কত, 6। তার মানে আমি প্রথম পদটা পেয়ে গেছি। এরপর দেখেন আমি এই 5 এবং 1 ফিক্সড রাখলাম, ভিতরে কি নিয়ে আসলাম, 2। কেন 2 নিয়ে আসলাম, কারণ দ্বিতীয় পদ। তো 5 গুণ 2 কত আসছে, 10, 10 আর 1 কত, 11, মিলে গেল। এরপর দেখেন আবার সেমভাবে তৃতীয় পদ কত, 16। আমি 5 এবং 1 ফিক্সড রাখলাম, ফিক্সড রেখে 3 লিখলাম, 3 মানে হলো তৃতীয় পদ। এখন দেখেন 3 5 15, 1 কত, 16, তার মানে এটাও মিলে গেল। এরপর দেখেন চতুর্থ পদ, চতুর্থ পদের জন্য আমি দেখেন 5 এবং 1 ফিক্সড রাখলাম, রেখে এখানে 4 নিলাম, কেন, চতুর্থ পদ। তো দেখি কত আসে, 4 5 20, 20 আর 1 কত, 21, এটাও মিলে গেল। তার মানে আমি দেখতে পাচ্ছি যে 5 এবং 1 ফিক্সড রেখে আমি যদি বারবার এই পদের জায়গায় মানে কততম পদ ওই মানটা যদি বসাই, তাহলে আমার এই প্যাটার্নটা আমি পেয়ে যাচ্ছি, এই প্যাটার্নটার যে কোনো পদ আমি পেয়ে যাচ্ছি। তার মানে হচ্ছে আমি এখন কি করব, যে কোনো পদ আমি এখানে কততম পদ বের করব সেটা আমি বললাম না, আমি ধরে নিলাম কতম পদ। তো কতম পদ তার মানে হলো কতম পদ যদি বের করতে চাই তখন আমার এই পদের জায়গায় কী বসবে, ক। তো ফাইনালি এটা গুণ করলে আমরা কী পাচ্ছি, 5 গুণ ক সমান সমান কত আছে, 5 ক যোগ 1। এই যে বিষয়টা পেলাম এটা হলো একটা বীজগণিত রাশি। এই রাশিটা দিয়ে, এই যে রাশিটা দিয়ে, এই বীজগণিতিক এই রাশিটা দিয়ে আমি এই প্যাটার্নের যে কোনোতম পদ বের করতে পারবো। এখন যদি আমি চাই এখানের 100তম পদ বের করতে, যে এই রাশিটা দিয়ে আমি 100তম পদ বের করব এই প্যাটার্নটার, তখন আমি কি করব, 5-এর জায়গায় 5 রইলো ফিক্সড, আর আমি এখানে যেহেতু কয়ের মান কত ধরবো, আমি 100, আমার কততম পদ বের করতে হবে, 100তম। তো আমি গুণ লিখবো 100 যোগ 1, তো আমি কত পাচ্ছি, 500, এখানে কত হবে 1, তো কত আসবে 501। তার মানে হচ্ছে এই প্যাটার্নের, এই প্যাটার্নটির 100তম পদ কত হবে, 501। তো আমার আনসার হবে কোনটা, এটা হবে আমার উত্তর। তোমার 2 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নটা দেখি, 2 নংটার ভিতরে বলা আছে আমার যে 3টা চিত্র দেওয়া আছে, একটা চিত্র, একটা চিত্র, একটা চিত্র। বলছে পরবর্তী চিত্রের কাঠির সংখ্যা কত এবং চিত্রটি আঁকো। এখন আমরা কাঠি যদি গুণি, দেখেন মানে কয়টা কাঠি আছে, প্রথমটার ভিতরে আছে 1টা 2টা 3টা 4টা 5টা, প্রথমটার ভিতরে কাঠি আছে কয়টা, 5টা। এর পরেরটার ভিতরে কাঠি আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এর পরবর্তীটা 1 2 3 4 5 6 7 8 9টা আছে। এখন দেখেন প্রতিটার ভিতরে কয়টা করে বাড়তেছে, 2টা 2টা করে বাড়তেছে। তার মানে আমি বুঝতেছি পরবর্তী যে চিত্রটা আসবে তার ভিতরে কাঠি কয়টা হবে, অবশ্যই 11টা হবে। কয়টা হবে, যদি 11টা হয় দেখেন এটার ভিতরে কয়টা বাড়বে, 2টা বাড়বে। কারণ আমি বলতে পারতেছি যে পরবর্তী চিত্রের কাঠি হবে কয়টা, 11টি কাঠি হবে। এখন 11টি কাঠি দিয়ে আমার তৈরি চিত্রটা কীরকম হবে, দেখেন আমি 2টা কাঠি অ্যাড করবো, 2টা কাঠি কী করবো, অ্যাড করবো। 2টা কাঠি অ্যাড করলে আমি যদি অ্যাড করি, দেখেন একটা কাঠি একটা কাঠি, তার মানে আমি এই যে চেহারাটা হলো এটা হবে চতুর্থ চিত্র। আমি এখানে আবার লিখে রাখলাম চতুর্থ চিত্রটা হবে কী ধরনের, এই ধরনের। তার মানে 2টা কাঠি আমার অ্যাড করতে হবে, একটা কাঠি আমি অ্যাড করলাম এইখানে, আর একটা কাঠি অ্যাড করলাম কোথায়, নিচে। এই যে কাঠি 1, কাঠি 2, কাঠি 8, কাঠি 9। এরপর আসেন 3 নং সংক্ষিপ্ত প্রশ্ন। বলছে 1 মিটার কাকে বলে। এটা একটা মুখস্থ করার বিষয়, সেটা হলো শূন্যস্থানে 1 সেকেন্ডে এত ভাগের সমান, মানে হচ্ছে যে কোনো শূন্যস্থানে 1 সেকেন্ডকে আমি যদি এই ভাগ অংশটা, যে 1 সেকেন্ডকে যদি এত ভাগের 1 ভাগ, 1 সেকেন্ডের এত ভাগের 1 ভাগ সময়ে আলো যে দূরত্ব অতিক্রম করে তাকে 1 মিটার বলে। তার মানে হচ্ছে 1 সেকেন্ডকে আমি যদি এত ভাগ করি, এত ভাগের 1 ভাগ সময় আলো যতটুকু জায়গা পর্যন্ত পৌঁছায় ওই জায়গাটুকুর পরিমাণকে বলা হয় কত মিটার, 1 মিটার। 1 সেকেন্ডকে এত ভাগ করব, তার 1 ভাগ সময় আলো যতটুকু পৌঁছায় ততটুকুর পরিমাণকে বলা হয় 1 মিটার।
এখন মেট্রিক পদ্ধতির দৈর্ঘ্য আরেকটা বিষয়, মেট্রিক পদ্ধতির দৈর্ঘ্যের একক কি? মিটার। এটা লাগবে না। তো দেখেন আরেকটা বিষয়, এখানে আরেকটা 4 নং প্রশ্ন যেটা, সেটা হলো অধিক পরিমাণ বস্তুর ওজন পরিমাপ করতে মেট্রিক টনের 2টি একক। বড় বড় যে বস্তুগুলো যেরকম জাহাজের ওজন, তারপরে আবার রড, সিমেন্ট, এগুলো যে ওজন পরিমাপ করে, তো এগুলোর জন্য আমার কেজি বা কিলোগ্রাম এগুলো তো ব্যবহার করা না, এগুলো বড় এককে নিতে হয় বা বড় এককে আমার লিখতে হয়। তখন বড় আমার এককগুলো কি হবে? তো বড় এককগুলো আমার হলো, দেখেন দুইটা আমি একক লিখলাম, একটা হলো কুইন্টাল, একটা কি কুইন্টাল, আর একটা কি মেট্রিক টন। এটা হলো বড় বস্তু পরিমাপের একক, কুইন্টাল এবং মেট্রিক টন। তো আমরা পরবর্তী আরও কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্ন শেষ করে দিচ্ছি। 5 নং সংক্ষিপ্ত প্রশ্নটা হচ্ছে আমার 10 একর সমান কত বর্গ সেন্টিমিটার? 10 একর সমান কত বর্গ সেন্টিমিটার? তো আমরা জানি কি 1 একর, আমরা জানি 1 একর সমান 4046 বর্গ মিটার প্রায়। 1 একর সমান 4046 বর্গ মিটার প্রায়। 1 একর যদি এত হয় তাহলে 10 একর সমান কত হবে? 4046 গুণ 10 বর্গ মিটার, গুণ করলে আমার গুণফলটা কত আসছে? এটা আসছে। তার মানে রেজাল্ট হবে আমার কত? 10 একর সমান 4046,466 বর্গ মিটার। সরি, শূন্য হবে এখানে। এরপরে পরবর্তী অংশ দেখেন, 6 নং সংক্ষিপ্ত প্রশ্ন, 160 সেন্টিমিটার সমান সমান কত ইঞ্চি? 160 সেন্টিতে কত ইঞ্চি হয়? 1 ইঞ্চি সমান সমান কত আমরা জানি? 2.54 ইঞ্চি। 1 ইঞ্চি সমান সমান কত সেন্টিমিটার? 2.54 ইঞ্চি। তো আমরা কি লিখতে পারি? যে 2.54 ইঞ্চি 2.54 সেন্টিমিটার সমান সমান 1 ইঞ্চি। অতএব 1 সেন্টিমিটার সমান সমান আমার কত হবে? যেহেতু কমছে ভাগ হবে, আমার কত সেন্টিমিটার বের করতে হবে? 160 সেন্টিমিটার বের করতে হবে, যেহেতু তো 160 বললে গুণ হবে। তো এই দুইটা গুণ করলে আমরা গুণফল কত পাচ্ছি? 62.99 ইঞ্চি। সর্বশেষ যেটা সংক্ষিপ্ত প্রশ্ন, সেটা হলো যে একটি ঘরের আয়তন এত হলে, এত ঘন সেন্টিমিটার, একটি ঘরের আয়তনে এত ঘন সেন্টিমিটার বায়ু পানির তুলনায়, মানে হচ্ছে একটি ঘরের আয়তনে এত ঘন সেন্টিমিটার বায়ু আছে, এত ঘন সেন্টিমিটার কি আছে? বায়ু আছে। পরবর্তী অংশ বলছে বায়ু পানির তুলনায় এত গুণ ভারী। কত গুণ ভারী? এত গুণ যদি ভারী হয়, তো ঘরটিতে বায়ুর পরিমাণ কত আছে? এটা বের করার জন্য আমার কী করতে হবে? যে আমরা আগে লিখে নিলাম যে ঘরের আয়তন কত? ঘরের আয়তন হলো এত সেন্টিমিটার। বায়ু পানির তুলনায় কত গুণ ভারী? এত গুণ ভারী। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে 1 সেন্টিমিটার বায়ুর ওজন কত? এত গ্রাম। 1 সেন্টিমিটার বায়ুর ওজন কত গ্রাম? এত গ্রাম। তবে ঘরটির বায়ুর পরিমাণ, তো ঘরটিতে বায়ুর পরিমাণ কত? এত আছে। তো এটাকে 1 সেন্টিমিটারের, প্রত্যেক সেন্টিমিটারকে আমি এখানে গুণ দেব। তো ঘরের টোটাল বায়ু এবং এই অংশটা দিয়ে যদি গুণ করি, যে গুণফলটা আসবে সেটা হবে কি আমার ঘরটির বায়ুর পরিমাণ কত আসছে? এত গ্রাম। এখন এত গ্রাম, এই গ্রামকে যদি আমরা কিলোগ্রামে প্রকাশ করি, যেহেতু এখানে আমরা কিলোগ্রামে জানতে চেয়েছি, ওরা কিলোগ্রামে আমি যদি জানতে চাই, তখন আমার কী করতে হবে? 1000 দিয়ে এটা কী করতে হবে? ভাগ করতে হবে। আমি 1000 দিয়ে যদি ভাগ করি, তো ভাগফলটা আমার কত আসছে? 0.997070720। আমি আরেকবার বলতেছি, আমার রেজাল্টটা কত আসলে? 0.9900720 কিলোগ্রাম। তো এটা ছিল অষ্টম শ্রেণীর গণিত অংশের সমাধান।